আসসালামু আলাইকুম। প্যানাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং তোমরা একটু আমাকে জানাও যে আমার কণ্ঠটা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আমার কণ্ঠটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা একটু তোমরা জানাও। তাহলে সবাই একটু জানানোর চেষ্টা করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে জয়েন করেছো আমাদের প্যানাসিয়া পাবলিকেশনের সাথে, কে কোথা থেকে জয়েন করেছো সবাই একটু জানানোর চেষ্টা করো। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে পড়াশোনা করব সেই টপিকগুলোর মধ্যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা যে গল্পটা আছে, আমরা সেই অপরিচিতা গল্পটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্যানাসিয়া পাবলিকেশনের তোমরা জানো আমাদের রেগুলার যে ক্লাস হচ্ছে সেই রেগুলার ক্লাসের ভিত্তিতে আজকের ক্লাস অপরিচিতা গল্পের আলোকে, আমরা অপরিচিতা গল্পের আলোকে ক্লাসটা শুরু করব। এই অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ লাইন, বিশেষ করে লিখিত অংশে আমরা জানি যে লিখিত অংশের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় বাংলা বই থেকে 20 মার্কের মতো থাকে। সেই লিখিত অংশটা কিভাবে ভালো করা যায়, আমরা জানি যে সাহিত্য অংশে লিখিতটাতেই আমরা দুর্বল। তোমরা যারা বিভিন্ন জায়গায় এখন ক্লাস করতেছো তারা দেখতেছো তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ সেই পরীক্ষাগুলোতে তোমরা এমসিকিউ অংশে যতটা ভালো করতে পারছো রিটেন অংশে ততটা ভালো করতে পারছো না। এর পেছনে অনেক কারণ আছে। সেই পেছনের কারণগুলোর মধ্যে আমরা যদি দেখি, তোমরা আগে সৃজনশীল অংশের প্রশ্ন পড়ে এসেছো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু সৃজনশীল অংশের কোনো প্রশ্ন থেকে পরীক্ষা হয় না। এখানে মূলত আমাদের টপিক থেকেই প্রশ্ন দেয়া থাকে এবং টপিক থেকে অনুচ্ছেদ দেয়া থাকে আমাদের গল্প বা কবিতা থেকে, সেটা থেকেই ব্যাখ্যা করতে বলে প্রশ্নগুলো। তাহলে সেই আলোকে কিভাবে লিখিত অংশে ভালো করতে পারবা, এই লিখিত অংশে ভালোর জন্যই মূলত আজকের ক্লাসটা আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। আমরা শুরুতেই যদি ক্লাসটা শুরু করার চেষ্টা করি, অপরিচিতা গল্পের আমরা সবাই জানি যেটা লেখক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে অপরিচিতা গল্পটা আছে ভাইয়া, সেই অপরিচিতা গল্পে আমরা শুরুতেই একটু লেখক পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করি। দেখেন, এই যে অপরিচিতা গল্পটা আছে, অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন এবং এর সাথে সাথে দেখো বাংলা অংশটাও দেওয়া আছে এখানে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এবং আমরা দেখেছি যে কলকাতার যে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবার, সেই বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এখান থেকে একটা টপিক মাথায় রাখার চেষ্টা করো, এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম আছে যেটা বারবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নে আসছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম আছে, সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম, সেই ছদ্মনামের নাম বলেছি আমরা ভানু সিংহ ঠাকুর। তাহলে দেখো, ভানু সিংহ ঠাকুর, এখানে রবি মানেও সূর্য, আবার ভানু যেটা আছে সেই ভানু মানেও সূর্য। তাহলে এই রবি আর ভানু মনে রাখবা, এই রবি আর ভানু এই দুইটা পরস্পর সমর্থক শব্দ। এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলো কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি পিতা ছিলেন সেই পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম তোমরা দেখেছো যে সারদা দেবী। এর পাশাপাশি মনে রাখবা, বাংলা ছোট গল্পের যে জনক, এই বাংলা ছোট গল্পের, দেখো বলা আছে বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। যদি বলা হয় কখনো যে বাংলা ছোট গল্পের জনককে, মনে রাখবেন বাংলা ছোট গল্পের যে জনক, সেই জনকের নামও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে অনেকগুলো সাহিত্যে অনেক অবদান রেখেছে, বিশেষ করে ছোট গল্প থেকে শুরু করে বা অন্যান্য সাহিত্য যদি আমরা বলি, সেই সাহিত্যগুলোতেও তার অবদান অনেক রয়েছে। এবার দেখো, তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। আমরা দেখতেছি তিনি 16 বছর বয়সে ভিখারিণী নামক একটা গল্প রচনা করেন। 16 বছর বয়সে ভিখারিণী গল্পটা রচনা করেন। মনে রাখবা, যদিও ভিখারিণী গল্পটা 16 বছর বয়সে রচনা করেছেন, কিন্তু তার এই ভিখারিণী গল্পটা প্রথম প্রকাশিত ছোট গল্প। কিন্তু যদি বলে প্রথম রচিত ছোট গল্প কোনটি, সেই প্রথম রচিত ছোট গল্পটার নাম হবে বনফুল। তাহলে বলেছি প্রথম রচিত যে ছোট গল্পটা, সেই প্রথম রচিত ছোট গল্পটা হচ্ছে বনফুল এবং তার প্রথম প্রকাশিত যে ছোট গল্পটা, সেই প্রথম প্রকাশিত ছোট গল্পটার নাম হচ্ছে ভিখারিণী। দেখো, এর পাশাপাশি আমরা বলেছি যে তার গল্পগুচ্ছ নামক একটা অখণ্ড বই রয়েছে। সেই গল্পগুচ্ছে বইয়ে প্রায় 95টার মতো ছোট গল্প আছে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে গল্পগুচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি ছোট গল্প রয়েছে, উত্তরটা হবে তার 95টা ছোট গল্প রয়েছে।
আরেকটা প্রশ্ন সবসময় আসতেছে, প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প কোনটি। দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ যে ছোট গল্প, সেই সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। তাহলে সর্বশেষ ছোট গল্পটার নাম কি ভাইয়া? মুসলমানির গল্প। তাহলে এখান থেকে দেখো তোমাদেরকে আমি আরেকবার একটু প্রশ্ন করি, এই অংশটুকু থেকে একটু প্রশ্ন করি, দেখি তোমরা বলতে পারো কিনা ভাইয়া, একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমরা একটু বলবা যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্প কোনটি? রচিত প্রথম ছোট গল্প। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে প্রথম ছোট গল্পটা আছে, তোমরা কমেন্টে অনেকেই কি করতেছো, ভুল অ্যান্সার দিচ্ছ, আবার এক দুইজন আছো অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম যে ছোট গল্পটার নাম, সেই প্রথম ছোট গল্পটার নাম হচ্ছে বনফুল। আর যদি বলে প্রকাশিত, সেই প্রকাশিত বললে সেক্ষেত্রে উত্তরটা দিব ভিখারিণী। আশা করছি তোমরা ক্লিয়ার। তোমরা একটু জানাও তো ভাইয়া, এই অংশটা, যে অংশটুকু আমি একটু আগে বললাম, এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানানোর চেষ্টা করো। দেখো আমরা এই যে অপরিচিতা গল্পটা আছে, এই অপরিচিতা গল্পের উৎস পরিচিতিটাতে একটু যাওয়ার চেষ্টা করি। আমরা একটু আগেই বলেছি যে এই অপরিচিতা গল্পটা প্রথম প্রকাশিত হয় মাসিক সবুজ পত্র পত্রিকায়। আর আমরা জানি সবুজ পত্র যে পত্রিকাটা আছে, এই সবুজ পত্র পত্রিকার যে সম্পাদক, সেই সম্পাদকের নাম হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী তিনি হচ্ছে এই পত্রিকাটা সম্পাদনা করেছেন। সেই পত্রিকায় প্রথম কার্তিক সংখ্যায়, এই কার্তিক সংখ্যা কেন বলে, কারণ এগুলো ছিল ত্রৈমাসিক পত্রিকা। এই ত্রৈমাসিক পত্রিকার কারণে এখানে বলছে কার্তিক সংখ্যা। যেমন ধরো আমরা যদি হিসাব করি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, তার মানে এটা বৈশাখ যে সংখ্যা, সেই সংখ্যা, এই অনুযায়ী কার্তিক সংখ্যায় গিয়ে এটা প্রকাশিত হয় এবং পরে গিয়ে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এটা অন্তর্ভুক্ত হয়। তাহলে এইটা থেকে মূলত অপরিচিতা গল্পটা আসছে। দেখো এই অপরিচিতা গল্পে পাঠ পরিচিতি যে অংশটুকু আছে, সেই পাঠ পরিচিতি অংশটুকু থেকে যদি তোমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, কারণ অপরিচিতা যে গল্পটা আছে, সেই অপরিচিতা গল্পটা আমরা যখন পড়তে চাইব, তখন অপরিচিতা গল্পের পাঠ পরিচিতি যে অংশটুকু আছে, সে অংশটুকুতে পুরো অপরিচিতা গল্পের একটা সারাংশ বা একটা সারমর্ম আলোচনা করা আছে। এজন্য চেষ্টা করব আমরা এই পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়ার, তাহলে পুরো গল্পের যে মেসেজটা আছে সেই মেসেজটা আমরা পেয়ে যাব। দেখো কি বলছে অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে। তাহলে অপরিচিতা একটা বিশেষণ, কোন ধরনের বিশেষণ? মনে রাখবা, নারীবাচক বিশেষণ। তাহলে বলেছি অপরিচিতা একটা বিশেষণ, এটা কোন ধরনের বিশেষণ? নারীবাচক বিশেষণ। এই নারীবাচক বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনীর কথা বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অর্থাৎ আমাদের অপরিচিতা গল্পের যে নায়িকা, সেই নায়িকার নাম হচ্ছে কল্যাণী। দেখেন এই অপরিচিতা গল্পে মূলত যৌতুক প্রথার কনসেপ্ট থেকে লেখা, এবং আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এর আগে যতগুলো ছোট গল্প রচনা করেছেন, প্রায় বেশিরভাগ ছোট গল্পে বা অনেক ছোট গল্পে তিনি পণ প্রথা নিয়ে লেখালেখি করেছেন, তিনি যৌতুক প্রথার বিষয় নিয়ে লেখালেখি করেছেন। আমরা যদি তৎকালীন সমাজ বাস্তবতার আলোকে একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা লক্ষ্য করব, তোমরা 9-10-এ একটা গল্প পড়ে আসার কথা, তোমরা পড়েছ দেনা পাওনা নামক একটা গল্প। সেই দেনা পাওনা গল্পের, যদি আমি ভুল না করি এবং তোমরা যদি মনে রাখো, এই দেনা পাওনা গল্পের যে নায়িকা ছিল, সেই নায়িকার নাম ছিল নিরুপমা। এবং তোমরা যারা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী গল্প পড়েছ, সেই হৈমন্তীর যে নায়িকা, তার নাম হচ্ছে হৈমন্তী। তাহলে দেখো এই হৈমন্তী এবং নিরুপমা, এই যে দুইটা ছোট গল্পের কথা বলছি, দেনা পাওনা এবং হৈমন্তী গল্পে, এই দুইটা ছোট গল্প এবং এর পাশাপাশি অন্যান্য গল্পে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত পণ প্রথা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন বা যৌতুক প্রথা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন, বেশিরভাগ গল্পে আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি, তিনি তার গল্পগুলোতে দেখাইছেন যে যৌতুক প্রথার কারণে গ্রামীণ বা নারী সমাজ যারা আছে, তারা কতটা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের আর্থ সামাজিক অবস্থা যেটাই হয়ে থাকুক না কেন, সে নিম্নবিত্ত ঘরের হোক অথবা মধ্যবিত্ত ঘরের হোক। এই যে দেখো দেনা পাওনা গল্পের নিরুপমা, সে প্রতিনিধিত্ব করতেছে নিম্নবিত্ত পরিবার থেকে। অন্যদিকে হৈমন্তী গল্পের যে হৈমন্তী, সে যদিও নিম্নবিত্ত ছিল না, তারপরেও দুজনই দেখেছি তৎকালীন সমাজ বাস্তবতার চিত্র হিসেবে তারা যৌতুক প্রথার অমানবিক নির্যাতনের শিকার হয়েছে।
আমরা দেখেছি নিরুপমার বিয়েটা প্রায় ভেঙে যেতে ধরেছিল যখন তার বাবা তার যে যৌতুকের বা পণের টাকাটা ছিল সেই পণের টাকাটা পরিশোধ করতে পারছিল না। তাহলে আমরা দেখলাম সেই মুহূর্তে এবার নিরুপমার বিয়ে হওয়ার পরে কি হলো, নিরুপমাকে প্রতিনিয়ত এই যৌতুক বা পণ প্রথার কারণে অত্যাচারের বা নির্যাতনের শিকার হতে হতো। এই অত্যাচার বা নির্যাতন সহ্য করতে না পেরে, এই অপমান সহ্য করতে না পেরে এই নিরুপমা এক প্রকার আত্মহত্যা করতে বাধ্য হলো। আমরা দেখলাম যে শীতের বেলায়, শীতকালে সে কী করলো, দরজাটা খুলে রেখেছিল এবং সেখানে বাতাস এসে মূলত তার শ্বাসকষ্ট হয়ে সে কী হয়ে গেছে, মারা গেল। তাহলে দেখো এই যে গল্পগুলো দেখতেছি, এই প্রতিটা গল্পে তৎকালীন সমাজ বাস্তবতাটা যদি দেখি, তৎকালীন সমাজ বাস্তবতা অনুযায়ী যৌতুক প্রথার কারণে নারীরা অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত বেছে নিতে বাধ্য হচ্ছে বা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ঠিক তৎকালীন সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে অপরিচিতা গল্পটা যেন একটু ভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করলো। দেখো অপরিচিতা গল্পে এসেই আমরা প্রথম যে বিষয়টা পাচ্ছি, আমরা তার আগে একটু তৎকালীন সমাজ বাস্তবতার চিত্রটা তুলে ধরার চেষ্টা করি। দেখো যদি আমরা তার আগে তৎকালীন সমাজ বাস্তবতার চিত্রটা তুলে ধরার চেষ্টা করি, আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব ভাইয়া। দেখো তৎকালীন সমাজটা কেমন সমাজ ছিল, আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব যে তৎকালীন যে সমাজ ব্যবস্থাটা সেটা ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজ। কুসংস্কারাচ্ছন্ন সমাজ, তাহলে কুসংস্কারে আবদ্ধ একটা সমাজ ছিল। আমরা যদি বলি তৎকালীন যে সমাজ বাস্তবতা ছিল সেই সমাজ বাস্তবতাটা ছিল সংকীর্ণ মানসিকতার সমাজ। সংকীর্ণ মানসিকতার সমাজ। এর পাশাপাশি আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করার চেষ্টা করি, সেই যে তৎকালীন সমাজ বাস্তবতাটা, সেই তৎকালীন সমাজটা পুরুষতান্ত্রিকতার দম্ভ ছিল বা পুরুষতান্ত্রিক সমাজ ছিল, যে সমাজে সাধারণত নারীরা পুরুষতান্ত্রিকতার জাতাকলে সবসময় আবদ্ধ থাকতো এবং সকল অত্যাচার বা নির্যাতন সহ্য করতে হতো। ঠিক সেই সমাজে থেকে এর আগে দুইটা গল্প দেখলাম আমরা। দুইটা গল্পে দেখতে পেলাম, একটা হৈমন্তী গল্প এবং আরেকটা হচ্ছে দেনা পাওনা গল্প। এই হৈমন্তী এবং দেনা পাওনা দুইটা গল্পের মধ্যে আমরা দেখতে পাইলাম তৎকালীন সমাজের বাস্তবতাটা ফুটে উঠেছে। ইভেন তৎকালীন সমাজের চিত্রটা তুলে ধরতে গিয়ে আমরা দেখলাম যে হৈমন্তী বা নিরুপমা তারা যৌতুক প্রথার কারণে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে এবং যৌতুক প্রথার কারণে তাদেরকে মৃত্যু পর্যন্ত বরণ করে নিতে হচ্ছে। এই প্রথম এই তৎকালীন সমাজ বাস্তবতাটাকে বা তৎকালীন সমাজ বাস্তবতাকে পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা করছে অপরিচিতা গল্প। ঠিক কিভাবে একটু লক্ষ্য করার চেষ্টা করো, যে সমাজে সাধারণত একটা কুসংস্কারই ছিল বা হিন্দু সমাজের মধ্যে একটা ব্যবস্থাই ছিল এমন যে একটা লগ্ন, নির্দিষ্ট একটা লগ্ন থাকতো, সেই লগ্নে যদি কখনো কন্যার বিয়ে না হতো তাহলে সেই কন্যাকে বা সেই মেয়েকে লগ্ন ভ্রষ্টা বা অসতী হিসেবে তুলে ধরা হতো এবং অসতী নারী হিসেবে সমাজের চোখে সবাই তাকে অমানবিক মানসিক নির্যাতন করত। সেখান থেকে আমরা দেখলাম অপরিচিতা গল্পের কল্যাণী কিংবা কল্যাণীর পিতা কেউ কিন্তু এই লগ্নভ্রষ্টা বিষয়টাকে এক মুহূর্তের জন্য মাথায় আনে নাই, বরং এই লগ্নভ্রষ্টা নামক যে কুসংস্কারটা ছিল সেটাকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখাইল। তাহলে লগ্নভ্রষ্টা যে কুসংস্কার ছিল এই কুসংস্কারটাকে কি দেখাইছে, বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। তাহলে দেখো আস্তে আস্তে তৎকালীন সমাজ ব্যবস্থার চিত্রগুলো যেন মোটামুটি ভেঙে যাওয়া শুরু করলো। প্রথমে লগ্নভ্রষ্টাকে বৃদ্ধাঙ্গুলি, এরপর দেখো সেকেন্ড যে বিষয়টা হলো পুরুষতান্ত্রিক সমাজের একটা চিন্তা ভাবনা সবসময় এমন থাকে যে বিয়ের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সিদ্ধান্তটা যিনি নেবেন তিনি হবেন বরপক্ষ বা বরপক্ষের পিতা বা মাতা। কিন্তু আমরা দেখলাম এখানেও শুরুর দিকে যদিও মামা দেখলাম যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে তার মতামতকে, কিন্তু যখন দেখা গেল যে আমাদের কল্যাণীর বাবা অর্থাৎ শম্ভুনাথ সেন, এখানে শম্ভুনাথ সেন পিতা হিসেবে একটা বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। আমরা যদি বলি শম্ভুনাথ সেন পিতা হিসেবে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিলেন। দেখেন তিনি কিন্তু জানতেন যে সমাজে যে কোনো সময় যে কোনো অমানবিক মানসিক নির্যাতন তাদেরকে সহ্য করতে হতে পারে, কিন্তু তারপরেও এই শম্ভুনাথ সেন এবং তার কন্যা কল্যাণী দুজন কি করলেন, তৎকালীন সমাজ বাস্তবতাটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলেন। আমরা দেখলাম
যে সমাজে কুসংস্কারে আবদ্ধ ছিল সেই সমাজ ব্যবস্থাটাকে লগ্নভ্রষ্টার মতো কুসংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। দেখলাম যে সমাজে পুরুষতান্ত্রিকতার দম্ভ ছিল সেই পুরুষতান্ত্রিকতার দম্ভটা অনুপম যখন গিয়ে কল্যাণীর পিতার কাছে মাথা হেট করেছে, হাত জোর করিয়াছে, যেন পুরুষতান্ত্রিকতার দম্ভটা একদম কি হয়ে গেছে, নিভে গেছে। আমরা দেখলাম তাদের যে সংকীর্ণ মানসিকতা ছিল সেই সংকীর্ণ মানসিকতাটা আস্তে আস্তে পরিবর্তন হওয়ার চেষ্টা করেছে। তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা বলতেই পারি যে একটা পুরোপুরি যে সমাজটা ছিল সেই পুরোপুরি সমাজটাকে কি করেছে ভাইয়া, ভেঙে দিয়েছে। শুধু দেখো পুরোপুরি তৎকালীন সমাজ বাস্তবতাকে যে ভেঙে দিয়ে ক্ষান্ত হয়েছে বিষয়টা কিন্তু শুধু এখানেই না, এর পাশাপাশি আরও একটা মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করছে। দেখো গল্পের শেষের দিকে গিয়ে আমরা একটা বিষয় দেখতে পাই। দেখো গল্পের শেষে গিয়ে একটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো, তোমরা দেখবা যে মাতৃআজ্ঞা ঠেলিয়া মামার নিষেধ অমান্য করিয়া আবার কানপুরে আসিয়াছে। কে কানপুরে আসলো? অনুপম সাহেব। তাহলে অনুপম কানপুরে কেন আসছে? কেন আসছে? সে বিবাহে প্রস্তাব বা নতুন করে সব কিছু সাজানোর জন্য। সে এবার যখন গিয়ে বলল যে শম্ভুনাথ বাবু তার কথা শুনে মাথা হেট করেছে, ঠিক আছে, কিন্তু কল্যাণীকে যখন বলল, কল্যাণী কি বলল? আমি বিবাহ করিব না। কেন বিবাহ করবে না বলছে? কারণ বলছে মাতৃআজ্ঞা। তাহলে দেখো একটু ভালো করে বোঝো, যে সমাজে সাধারণত নারীরা পুরুষতান্ত্রিকতার জাতাকলে আবদ্ধ ছিল সেই সমাজটাকে পুরোপুরি ভেঙে দিয়ে একটা নতুন সমাজ বিনির্মাণের বার্তা দিচ্ছে এই অপরিচিতা গল্প। কিভাবে ভাইয়া বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করো। এই অপরিচিতা গল্পেই তোমরা লক্ষ্য করবা, এই অপরিচিতা গল্পেই কল্যাণীর মধ্য দিয়ে যেন পুরুষতান্ত্রিকতার দম্ভটাকে পুরোপুরি নিভে দেওয়া হলো, এবং পুরুষতান্ত্রিকতার দম্ভটাকে নিভে দিয়েই শুধু যে ক্ষান্ত হয়েছে বিষয়টা কিন্তু এমনও না। আমরা দেখলাম এখানে যে বিষয়টা হয়েছে, নারীরা যে আত্মনির্ভরশীল হতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে, এবং শুধু আত্মনির্ভরশীলই না, দেশমাতৃকার সেবায় নিজেরা এককভাবে ভূমিকা রাখতে পারে, সেই বিষয়টাও ফুটে উঠেছে। দেখো দেশমাতৃকার সেবায় এককভাবে ভূমিকা রাখতে পারে, অর্থাৎ পুরুষতান্ত্রিকতার জাতাকল বা পুরুষতান্ত্রিকতার দম্ভটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এবার এমন একটা সমাজ বিনির্মাণের বার্তা দেখাচ্ছে যেখানে নারীরা এই পুরুষতান্ত্রিকতার জাতাকল থেকে মুক্তি হয়ে নিজেরা কী হবে, আত্মনির্ভরশীল হতে পারবে বা স্বাবলম্বন অর্জন করতে পারবে, এবং পুরুষের পাশাপাশি নারীরাও যে দেশমাতৃকার সেবায় এককভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। আমরা দেখেছি আমাদের কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছেন, কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছেন। এবং দেখো এর পাশাপাশি যদি আরেকটু বিষয় দেখো, এর পাশাপাশি যদি আরেকটা বিষয় দেখো, দেখবা এখানে কিন্তু কল্যাণীর ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে, বলিষ্ঠ ব্যক্তিত্ব। যেখানে অনুপম ছিল ব্যক্তিত্বহীন, সেখানে আমরা দেখলাম কি হয়েছে, এখানে কল্যাণী একটা বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছেন। তাহলে এইটা ছিল তৎকালীন সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে অপরিচিতা গল্পের রচনা। এবার দেখো আমরা একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা এখন আলোচনা করব আমি জানি যে এই বিষয়টা নিয়ে তোমাদের সবার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, কারণ তোমরা এতদিন যে ইনফরমেশনটা পড়ে এসেছো তার সাথে কিছুটা হলেও এই জায়গাটুকুতে পরিবর্তন হবে। তাহলে আমরা একটু সেই দ্বন্দ্বটা নিরসন করার চেষ্টা করি। কোন দ্বন্দ্বটা মূলত এখানে সৃষ্টি হচ্ছে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করব, যে কোন দ্বন্দ্বটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। দেখো যে দ্বন্দ্বটার বিষয় এখানে আসতেছে ভাইয়া, একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, একটু লক্ষ্য করলে তুমি দেখতে পারবা এখানে কয়েকটা বিষয় আসবে। এটা হচ্ছে বয়সের বিভ্রাট। আমি জানি যে তোমরা যারা আছো তারা সবাই এই সমস্যাটায় পড়েছো, এই জন্য এই সমস্যার সমাধান দিয়েই আমরা মূলত আজকে ক্লাসটা শুরু করছি। দেখো বয়সের বিভ্রাট কিভাবে, অনুপমের বয়স আর কল্যাণীর বয়স নিয়ে তোমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। অনুপমের বয়স আর কল্যাণীর বয়স আমরা তাহলে একটু দেখি, অনুপমের বয়স কখন ছিল কত, এবং কল্যাণীর বয়স কখন কত ছিল। দেখো অনুপম শুরুতেই বলেছে, কি বলেছে, আজ আমার বয়স 27 মাত্র, ঠিক আছে। তার মানে বুঝলাম বর্তমান, যখন গল্প রচনা করতেছে তখন অনুপমের বয়স বা বর্তমান বয়স যদি আমরা লিখে দিই এখানে, যে বর্তমানে
তার বয়সটা কত ভাইয়া? 27 বছর। এবার দেখো, এবার যদি বলি যে বিবাহের সময় কত বয়স, বিবাহের সময় তোমরা এখানে যে কথাটা বলবা, তোমরা এখন বলবা যে বিবাহের সময় তার বয়স ছিল 23 বছর, তাই তো? দেখো, বিবাহের সময় কখনোই অনুপমের বয়স 23 ছিল না। তোমরা একদম গল্পের শেষে চলে যাও, গল্পের শেষের দিকে গিয়ে শেষ পেরার আগের পেরায় তিনি কি বলছেন, এই কল্যাণী যে বলেছিল জায়গা আছে, সেই জায়গা আছে কথাটাকে তিনি স্মৃতিতে আনছেন। তিনি বলছেন যে এই জায়গা আছে কথাটা তিনি শুনেছেন এবং বলতেছেন তখন আমার বয়স ছিল 23, আজ হয়েছে 27। তাহলে তখন তার বয়স কত ছিল? 23 বছর। তাহলে দেখো তো, এই 23 বছর বয়সটা কখন হয়েছে? যখন ট্রেনে কল্যাণীকে দেখেছে। এবার তোমরা একটু আমাকে বলো, এই যে তীর্থে যে যাচ্ছিল ট্রেনে করে, এটা বিয়ের কত বছর পর ভাইয়া? একটু কমেন্টে জানাও তো দেখি তোমরা, যে বিয়ের কত বছর পরে যাচ্ছিল, যে তীর্থে যাচ্ছিল, লিখো একটু কমেন্টে। ওকে, তাহলে অনেকেই বলছো, দেখো কেন এখানে কনসেপ্টটা 1 বছর পর যাচ্ছিল, তাহলে 1 বছর পরে কিন্তু ট্রেনে দেখা হয়েছিল এবং তখন তিনি বলেছে যে তখন আমার বয়স ছিল 23, আজ হয়েছে 27। তাহলে দেখো 1 বছর পর যেহেতু যাচ্ছে, তার মানে বিবাহটা আরও 1 বছর আগে হয়েছিল। তাহলে বিবাহের সময় তার বয়স ছিল কত বছর? 22 বছর। তাহলে বিবাহের সময় ছিল 22 বছর। এবার তাহলে ট্রেনে ভ্রমণের সময় কত? ট্রেনে ভ্রমণের সময় ছিল, ট্রেনে ভ্রমণের সময় ছিল 23 বছর। তাহলে বলেছি বর্তমানে কত অনুপমের বয়স? 27 বছর, বিবাহের সময় ছিল 22 বছর, আর ট্রেনে ভ্রমণের সময় ছিল 23 বছর। তাহলে সেই হিসেবে আমরা কল্যাণীটাতেও যাই। কল্যাণীর তাহলে বিবাহের সময় আমরা সবাই দেখেছি তার বয়স কত বলেছিল? তার বয়স বলেছিল যে 15 বছর, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই তো? তাহলে তার যেহেতু 1 বছর পর ট্রেনে ভ্রমণ করতেছিল, তাহলে এখানে অবশ্যই হবে 16 বছর এবং বর্তমান যে বয়সটা, সেই বর্তমান বয়সটা হবে 20 বছর। এখন তোমাদের যাদের কাছে স্বপ্নশ্রী বইটা আছে, ঠিক আছে, এই স্বপ্নশ্রী বইটা যাদের কাছে আছে তারা অন্তত সেকেন্ড প্রিন্টে আমরা এটা ঠিক করে দিয়েছি। প্রথম প্রিন্টে আমাদের একটু মিস্টেক ছিল একটা, সেই মিস্টেকটা তোমরা এখান থেকে একটু ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? এখান থেকে একটু ক্লিয়ার করবা। যদি আমরা সেকেন্ড প্রিন্টে গিয়ে বইয়ের যে এখানে সংখ্যাগুলো ছিল, সেই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণটা ঠিক করে দিয়েছি। দেখো তোমরা কমেন্টে অনেকেই অনেক দ্বন্দ্ব করতেছো যে এটা হবে না, এটা হবে না। দেখো আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা একটু বইটা পড়ো, বোর্ড বইটা পড়ো। বোর্ড বইটা পড়লে আশা করছি তোমরা জানতে পারবা, তোমাদের এই বয়স বিভাগটা আর হবে না। ওকে, তাহলে আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার। আমরা এবার যেটা বলেছিলাম আমরা ক্লাসের শুরুতেই, যে আমরা আজকে মূলত রিটেন নিয়ে আলোচনা করব। এজন্য আমি এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ লাইন, সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে তুলে ধরেছি এবং সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক কিভাবে আমরা এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিখিত অংশের জন্য অ্যান্সার করার চেষ্টা করব। এর পাশাপাশি অনেক সময় এমসিকিউ, অনুধাবনমূলক এমসিকিউগুলো যখন হয়ে যাচ্ছে, তখন এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে, উত্তর কিভাবে করব আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি। ভাইয়া তোমাদেরকে আমি একটু অনুরোধ করব, তোমরা যারাই আছো তোমরা একটু খাতা কলম সামনে নাও, খাতা কলম সামনে নিয়ে একটু ক্লাসটা করার চেষ্টা করো এবং একটু মন দেওয়ার চেষ্টা করো, ক্লাসে একটু মনোনিবেশ করার চেষ্টা করো। যদি ক্লাসে মনোনিবেশ না করো, তাহলে শুধু ফোন দিয়ে তুমি ক্লাসটা করতে পারবে না, বা ক্লাসটা নিজের কাছে নিজের মাথায় ধরে রাখতে পারবে না। তাহলে বলছি তোমাদের কাজটা হবে, তোমরা সবাই একটু খাতা কলম নাও ভাইয়া, আশেপাশে যার যেটা আছে খাতা কলমটা নিয়ে আমরা বসি, আমরা খাতা কলমটা নিয়ে ক্লাসটা শুরু করছি রিটেন অংশের। ওকে, তাহলে দেখো শুরুতেই বলছে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। কি বলছে ভাইয়া? এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। কোন জীবনটা বলো তো দেখি? 27 বছর বয়সের যে জীবনটা, সেই 27 বছর বয়সের জীবনটাকে বলছে না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবেও বড়। কখন বলছে? যখন সে তার এই যে কিছুদিন আগের যে ঘটনা, সে কি করেছে, বিবাহ থেকে তাকে কি করা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে, বিবাহ দেওয়া হয় না, অর্থাৎ বিবাহটা ভেঙে গেছে। তখন সে এসে বলতেছে এই 27 বছরের যে বয়সটা গল্প রচনার সময়, সেই 27 বছরের বয়সটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবেও বড়। অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে, সংখ্যার বিচারে 27 বছর বয়সটা খুব বেশি বড় না, 27 বছর বয়স খুব বেশি না। এবং আমরা দেখেছি তিনি ব্যক্তিত্বহীন একটা যুবক, যদিও এমএ পাস করেছে, কিন্তু তার মধ্যে
তার নিজের ব্যক্তিত্ব বিকাশের মতো বা নিজের স্বাবলম্বন অর্জন করার মতো, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো কোনো গুণাবলী তার মধ্যে নয়। তাইলে একে তো 27 বছর বয়সটা খুব বেশিও নয় দৈর্ঘ্যের দিক থেকে বা সংখ্যাতাত্ত্বিক বিচারে, আবার তার মধ্যে মহৎ কোনো গুণাবলী বা আমরা যদি বলি তার মধ্যে ভালো কোনো বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে ব্যক্তিত্ব সম্পন্ন বৈশিষ্ট্য ছিল না। কি ছিল না? ব্যক্তিত্ব সম্পন্ন বৈশিষ্ট্য ছিল না। তাহলে তার মধ্যে কি ছিল না ভাইয়া? ব্যক্তিত্ব সম্পন্ন বৈশিষ্ট্য ছিল না। ব্যক্তিত্ব সম্পন্ন বৈশিষ্ট্য ছিল না। এই জন্যই আমরা মূলত বলেছি যে লাইনটা বলা ছিল এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিচারেও তার বয়সটা খুব বেশি না। আবার এই বয়সে আমরা দেখলাম কিছুদিন আগে তিনি চরম একটা অভিজ্ঞতার শিকার হয়েছে, অর্থাৎ তার জীবনের বিয়েটা ভেঙে গিয়েছে শুধুমাত্র তারই ব্যক্তিত্বহীনতার কারণে। তার কাছে মহৎ কোনো গুণাবলীও নাই বা ব্যক্তিত্ব সম্পন্ন গুণাবলী বা বৈশিষ্ট্যের অধিকারীও সে হতে পারে নাই। এইটার আলোকে তোমরা রিটেনটা লেখার চেষ্টা করবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, রিটেন লেখার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, প্রথম লাইনেই টু দ্য পয়েন্ট উত্তরটা লিখবা এবং প্রথম লাইনে টু দ্য পয়েন্ট উত্তর লেখার পর পরে গিয়ে সেটার ব্যাখ্যামূলক যে উত্তরটা আছে সেটা পরে গিয়ে এটা বিশ্লেষণ করে লিখবা মূলত, কিন্তু প্রথম লাইনে যেন টু দ্য পয়েন্ট উত্তরটা পাওয়া যায়। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। আমরা একটু দ্বিতীয় প্রশ্নটার দিকে যদি তাকানোর চেষ্টা করি ভাইয়া, বলছে কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে। আমরা জন্মান্তরের যদি ব্যাস বাক্যটা এখানে করে ফেলি, জন্মান্তর মানে হচ্ছে অন্য জন্ম, এটা হবে নিত্য সমাস। নিত্য সমাস। তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন অমন করিয়ায় প্রকাশ পায়। দেখো কি কারণে এই কথাটা বলছে। আমরা জানি আমাদের অনুপমকে নিয়ে তার পণ্ডিত মশাই তাকে দুইটা জিনিসের সাথে তুলনা করত। কিসের সাথে তুলনা করত? তাকে তুলনা করত মাকাল ফল ও শিমুল ফুলের সাথে তুলনা করত, তাই তো? তাহলে দেখো তো, ফলের বৈশিষ্ট্য সাধারণত কি ফলটাকে আমরা খেতে পারবো, আর ফুলের বৈশিষ্ট্য তার একটা কি থাকবে? গন্ধ থাকবে। মাকাল ফল এমন একটা ফল যে ফলটাকে কি করা যায় না? খাওয়া যায় না। শিমুল ফুল এমন একটা ফুল যে ফুলটার কোনো সুগন্ধ নাই। তার মানে তাদের যে বৈশিষ্ট্যটা থাকা উচিত সেই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে আছে নাকি নাই? তাদের মধ্যে নাই। এজন্য আমাদের পণ্ডিত মশাই যিনি ছিলেন, সেই পণ্ডিত মশাই দেখেছিল যে অনুপমের মধ্যে তেমন কোনো গুণাবলী নাই, তেমন কোনো বৈশিষ্ট্য নাই যেটা দিয়ে তাকে আলাদা করে জাজ করা যাবে। এজন্য তার পণ্ডিত মশাই তাকে মাকাল ফুল এবং শিমুল ফুলের সাথে তুলনা করত বা বিদ্রূপ করত। এই বিষয়টা ছোটোবেলায় আমাদের অনুপমের কাছে খারাপ লাগতো যে আমার পণ্ডিত মশাই আমাকে বারবার এমন জিনিসের সাথে তুলনা করে যেগুলো আসলে খারাপ জিনিস। এবার সে যখন তার জীবনে এরকম একটা চরম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সে অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর সে এবার নিজে নিজে বলতেছে যে আমার পণ্ডিত মশাই যে আমাকে নিয়ে বিদ্রূপ করতো সেই বিদ্রূপটা যে ঠিক ছিল সে অনুধাবনটা সে করতেছে। সে কি বলতেছে দেখো, বলতেছে কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ আর পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার অমন করিয়ায় প্রকাশ পায়। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করছে যে পণ্ডিত মশাইরা যদি তাকে নিয়ে ঠিক আগের মতো বিদ্রূপ করতো বা বিদ্রূপ করে বা পরের জন্মে গিয়ে আবার বিদ্রূপ করে, তাহলে সে কী করতে পারতো? তার জীবনটাকে নতুন করে সাজাতে পারতো, অর্থাৎ তার অভিজ্ঞতাটাকে সে কী করতে পারতো? বাড়াইতে পারতো। মূল কথা বোঝানোর চেষ্টা করছে এখানে যে তার যখন বিদ্রূপ করতো সে তখন নিজেকে সংশোধন করার চেষ্টা করতো। এই নিজেকে সংশোধন করার জন্য মূলত নিজেকে সংশোধন করার জন্য যখন চরম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, চরম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, তখন নিজেকে সংশোধন করার জন্য সে চাচ্ছে যে কি? সংশোধন করার জন্য সে চাচ্ছে পণ্ডিত মশাই আবার তাকে যেন নিয়ে বিদ্রূপ করে। আগে যদিও সে কষ্ট পাইতো, কিন্তু এখন যদি এরকম বিদ্রূপ করে তাহলে সে কষ্ট পাবে না, বরং তার যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলো সে কী করে নেবে? সংশোধন করে নেবে। এই জন্য বলছে যে পণ্ডিত মশাই আবার যেন বিদ্রূপ করে। কি বলেছে? পণ্ডিত মশাই আবার যেন কি করে? পণ্ডিত মশাই আবার যেন তাকে নিয়ে বিদ্রূপ করে। তাহলে এইটার আলোকে তোমরা এইটার যে রিটেনটা আছে সেটা একটু ভালোভাবে লেখার চেষ্টা করবা। আমরা পরের প্রশ্নটায় যাই। আচ্ছা তোমরা কি বুঝতেছো কিনা ভাইয়া বলো তো দেখি।
তোমরা ক্লাসটা বুঝতেছো কি না একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসটা বুঝতেছো কি না। ওকে, তাহলে যদি বুঝে থাকো আমরা তাহলে পরেরটাতে একটু আগানোর চেষ্টা করি। পরের যে বিষয়টা আছে দেখো, বলছে আজও আমাকে দেখিলে মনে হইবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেখো অন্নপূর্ণার কোলে গজানন, গজানন মানে হচ্ছে গণেশ, আর গজাননের ছোট ভাইটি মানে হচ্ছে কার্তিক। তাহলে বলেছি গজানন যিনি ছিলেন, এই গজানন মানে কি বলছি? গণেশ। গজানন মানে বলতেছে এখানে যে গজানন মানে গণেশ। গজানন মানে কি বলেছি ভাইয়া? গণেশ। আর গজাননের ছোট ভাইটি মানে হচ্ছে কার্তিক। তাহলে বোঝাচ্ছে কি কারণে বোঝাচ্ছে দেখো, বলছে অন্নপূর্ণা মানে দেবী দুর্গাকে বোঝাচ্ছে। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি যেন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। 27 বছর বয়স হয়ে গেছে, তারপরেও নিজেকে কোথায় আবিষ্কার করেছে? সে কোলের মধ্যে আছে, অর্থাৎ সে এখনও পরনির্ভরশীলতা, তার পরনির্ভরশীলতা বোঝাতে আলোচ্য উক্তি তৈরি করেছে। পরনির্ভরশীলতা বা যদি বলি পরাবলম্বন, এইটা বোঝানোর জন্য আলোচ্য উক্তিটি করেছেন। ঠিক কিভাবে দেখো, সে কিন্তু তার জীবনে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যদিও MA পাস করেছে সে, কিন্তু MA পাস করার পরেও তার যে সিদ্ধান্তগুলো তাকে নিতে হতো, সে নিজে নিজে কি কখনো তার জীবনের সিদ্ধান্ত নিতে পেরেছে? আমরা দেখেছি তার বিবাহের সিদ্ধান্ত পর্যন্ত নেওয়ার সক্ষমতা তার মধ্যে ছিল না। তাহলে তাকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তার মা বা মামার উপর ডিপেন্ড করতে হতো। এজন্য বলছে আজও আমাকে দেখলে মনে হইবে আমি যেন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অর্থাৎ আমাকে এই 27 বছর বয়সেও আমি যেহেতু নিজের সিদ্ধান্ত নিতে পারি না, নিজে স্বাবলম্বী হিসেবে ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, এখনও মা বা মামার উপর নির্ভরশীল হয়ে আছে, এজন্যই বলছে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি যেন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। বিষয়টা কি ক্লিয়ার কিনা? তাহলে এখানে মনে রাখার চেষ্টা করবা, এখানে যে অন্নপূর্ণা আছে সেই অন্নপূর্ণা বলতে মূলত দেবী দুর্গাকে প্রকাশ করতেছেন। হ্যাঁ, তাহলে অন্নপূর্ণা বলতে কাকে বোঝাচ্ছে? অন্নপূর্ণা বলতে মূলত দেবী দুর্গাকে বোঝাচ্ছে। আমরা পরের প্রশ্নটা একটু যাওয়ার চেষ্টা করি। বলছে কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এখানে আগে বলেন তো দেখি ভাইয়া তিনি কে? একটু কমেন্ট করে জানান আপনারা, যেখানে যে বলছে কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তোমরা একটু আমাকে বলো যে এখানে যে তিনি আছে, এই তিনিটা মূলত কে? দেখো এখানে যে তিনির কথা বলা হচ্ছে, এই তিনিটা মূলত অনুপমের মামা। তিনিটা কি ভাইয়া? অনুপমের মামা। এভাবে প্রশ্ন হতে পারে, MCQ অংশে কিন্তু এভাবে প্রশ্ন করতে পারে যেখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে। এবার দেখো ফল্গুর বালি, এই ফল্গু বলতে যে কনসেপ্টটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা নদী অর্থাৎ উপরে বালুর আস্তরণ, কিন্তু নিচে কি আছে? নিচে পানি, নিচে দিয়ে পানির ধারা বইতেছে। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে এই পুরো সংসারের উপরে, অর্থাৎ অনুপমদের পুরো সংসারের উপরে আমাদের অনুপমের মামার যে কর্তৃত্ব, সেই অনুপমের মামার কর্তৃত্বের বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে। অনুপমের মামার কি প্রকাশ পেয়েছে ভাইয়া? কর্তৃত্ব প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই পরিবার থেকে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বা এই পরিবার থেকে যদি কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুপম বা অনুপমের মায়ের তুলনায় অনুপমের মামার কর্তৃত্বটা অনেক বেশি। অর্থাৎ তাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষ জল পাওয়ারও কোনো উপায় নাই। এইটার আলোকে তোমরা এটার রিটেনটা ভালোভাবে লেখার চেষ্টা করবা। আমি বারবার বলছি, যখনই তোমরা লিখিত অংশগুলো লিখতে যাবা, এই লিখিত অংশগুলো লিখতে গিয়ে তোমরা যে কাজটা করবা, সেই লিখিত অংশে মূলত প্রথম লাইনে টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবা এবং এর পাশাপাশি পরে গিয়ে সেটার ব্যাখ্যা লিখে সেই ব্যাখ্যাগুলো লেখার চেষ্টা করবা। একটু বোঝার চেষ্টা করো। দেখো এই যে লাইনগুলো, তোমরা এখন বলতে পারো যে ভাই এখানে তো বইয়ের প্রতিটা লাইন নাই, এবং দেখো এই বইয়ের প্রতিটা লাইনের ব্যাখ্যা কিন্তু তুমি কোথাও পাবা না। শুধুমাত্র এই যে স্বপ্নশ্রী যে বইটা, এই স্বপ্নশ্রী বইটাতে দেখো, তুমি যদি তোমার বান্ধবী বা ফ্রেন্ড অন্য বা বন্ধু কারো কাছে যদি বইটা থাকে, একবার বইটা নিয়ে একটু চোখ বুলিয়ে দেখার চেষ্টা করো যে এই বইটাতে আমরা চেষ্টা করেছি প্রতিটা লাইনের ব্যাখ্যা ভালো করে দেওয়ার, যে বাজারের অন্য কোনো বইয়ে এরকম করে ব্যাখ্যা দেয়া নেই।
তাই তোমরা চেষ্টা করবা এই প্রতিটা লাইনের যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো পড়ে, কারণ আমাদের তো লিখিত অংশে মূলত মূল বইয়ের যে লাইনগুলো আছে সেটার ব্যাখ্যায় আসবে। তো আমরা যে এই যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো কিন্তু এই স্বপ্নশ্রী যে বইটা আছে স্বপ্নশ্রী বইয়ের আলোকেই নেওয়া হচ্ছে। তুমি যদি দেখো দেখবা যে এগুলোর আলোকে যখন লিখবা তোমার লেখাটা অন্য যে বান্ধবী বা অন্য যে বন্ধু লিখতেছে তার তুলনায় অনেক উন্নত হবে বা অনেক মানসম্মত হবে। আর এই মানসম্মত হওয়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে তুমি ভালো করতে পারবা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ভাইয়া। পরের প্রশ্নে কি বলছে? মামা তিনি আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তাহলে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কেন বোঝাচ্ছে? দেখো এই প্রধান এজেন্ট বলার কারণটা হচ্ছে মামার প্রভাব। মামার প্রভাব। তাহলে এখানে লিখবা যে অনুপমের জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন, ভালো মন্দ যাই ঘটুক না কেন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সক্ষমতা কি অনুপমের আছে? অনুপমের কিন্তু নাই। তাহলে ভালো মন্দ যাই ঘটুক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আছে কার? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনুপমের নাই, বরং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আছে কার ভাইয়া? অনুপমের মামার। অনুপমের মামার আছে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা। দেখো যেহেতু অনুপমের মামার সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আছে, তার মানে পুরো অনুপমের জীবনের উপরে আমরা বলেছি তার মামা একটা প্রভাব রয়েছে। তাইলে মামা যিনি আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এই প্রধান এজেন্ট দ্বারা মূলত অনুপমের জীবনের উপর বা অনুপমের উপর তার মামার যে প্রভাব বা তার মামার যে কর্তৃত্ব, এই বিষয়টা মূলত এখানে প্রকাশ পেয়েছে। এটার আলোকে পরে গিয়ে তুমি ব্যাখ্যাটা লিখে ফেলবা, মূলত জ্ঞানমূলকে এই লাইনটাই লিখবা। এর পরের প্রশ্নে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, একে তো বরের হাট মহার্ঘ তার উপরে ধনুক ভাঙাপন। এটা অপরিচিত গল্পের শুরুর দিকে দেওয়া আছে। একে তো বরের হাট মহার্ঘ তার উপরে কি? ধনুক ভাঙা পণ। এটার জ্ঞানমূলকটা কিভাবে লিখবা একটু বোঝানোর চেষ্টা করি। একে তো বরের হাট মহার্ঘ অর্থাৎ একে তো যোগ্যপত্র পাওয়াই যাচ্ছে না, একে তো যোগ্যপত্র পাওয়াই যাচ্ছে না, পাওয়াই যায় না, তার উপর যেও একটু যোগ্যপত্র পাওয়া যাচ্ছে তাদের আবার পণের চাহিদাটা বা যৌতুকের চাহিদাটা অনেক বেশি। তাহলে বলছি একে তো যোগ্যপত্র পাওয়াই যায় না, পাওয়া গেলেও পণের চাহিদাটা বেশি, পাওয়া গেলেও পণ বা যৌতুকের চাহিদাটা বেশি, যৌতুকের চাহিদা বেশি। এইটা বোঝাতেই মূলত আলোচ্য উক্তিটা করেছে। তাহলে বলেছি একে তো বরের হাট মহার্ঘ তার উপরে ধনুক ভাঙা পণ। এই লাইনটা দ্বারা মূলত একে তো যোগ্যপত্র পাওয়াই যাচ্ছে না, এর উপর যেও একটু যোগ্যপত্র পাচ্ছি তাদের আবার যৌতুকের চাহিদাটা বা পণের চাহিদাটা অনেক বেশি। এজন্যই মূলত বলেছে একে তো বরের হাট মহার্ঘ তার উপরে ধনুক ভাঙা পণ। এর পরের প্রশ্নটাতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তোমরা একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা কি আদৌ ক্লাসটা বুঝতেছো কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, বা ক্লাসের আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। আমরা পরের প্রশ্নটায় যাওয়ার চেষ্টা করছি। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনাও জুটিল। দেখো ওই যে সময়ে আমাদের কল্যাণীর শরীর থেকে গহনা এনে শ্যাকরা পরক করতেছে, সেই পরক করার সময়ের থেকে এই লাইনটা নেওয়া। ওখানে কি বলতেছে দেখো, ওখানে যেটা বলার চেষ্টা করেছে যে অনুপমের মামা ভেবেছিল যে শম্ভুনাথ বাবু হয়তো বা গহনার মধ্যে কি দিতে পারে, গহনাটা খারাপ গহনা দিতে পারে বা গহনাটার মধ্যে খাত থাকতে পারে। সে কি করেছে, গহনা পরখ করতে গিয়ে দেখা গেল সেই যে গহনাগুলো সেই গহনাগুলো সবগুলোই তার দাদা মশাইয়ের আমলের ছিল, অর্থাৎ তার ভিতরে খাদের পরিমাণ সামান্যই ছিল, বরং সবগুলোই আসল সোনা। অন্যদিকে এই যে কল্যাণীকে যে ইয়ারিংটা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল সেটা দেখা গেছে বিলাতি মাল, এটাতে সোনার পরিমাণ অনেক কম আছে। এবার দেখো মূলত অনুপমের মামা যিনি ছিলেন তিনি এই গহনা পরখ করতে চেয়েছিলেন কি কারণে, যদি তিনি দেখেন যে গহনা পরিমাণে কম আছে তাহলে তিনি কি করতেন ভাইয়া, তাইলে শম্ভুনাথ বাবুকে অপমান করতেন। এবার দেখেন তিনি কি অপমান করতে পেরেছে? অপমান করতে পারে নাই, বরং যখন শেখরা বলেছে যে আপনার দেয়া ইয়ারিংটাই হচ্ছে বিলাতি মাল, ইহাতে সোনার পরিমাণ নিতান্তই কম আছে, তখন তার মুখ লাল হইয়া উঠিল এবং লাল হইয়া ওঠার পরে এই লাইনটা বলেছে যে তাহার উপরে কিছু উপরি পাওনাও জুটিল। তাহলে এখান থেকে লাইনটার ব্যাখ্যা আমরা কীভাবে লিখতে পারি একটু বোঝার চেষ্টা করো।
কিভাবে লিখবো এখান থেকে লাইনের ব্যাখ্যাটা লিখবো এভাবে, এখানে নিজে অপমান করতে গিয়ে নিজে অপমানিত হওয়ার যে বিষয়টা, অপমান করতে গিয়ে নিজে অপমানিত হওয়ার বিষয় বোঝাতে, নিজে অপমানিত হওয়া এই বিষয়টা বোঝাতে গিয়ে মূলত আলোচ্য উক্তিটি তিনি করেছেন। অর্থাৎ গেছেন অপমান করতেই পারে নাই, বরং সে নিজেই কি হয়েছে, অপমানের শিকার হয়েছে। পরের প্রশ্নে যদি আমরা যাই, বলছে হাত জোর ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই লাইনটা তোমরা এ পর্যন্ত অনেকবারই পড়েছ। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, অর্থাৎ একটু আগে এই যে গহনা পরখ করার মধ্য দিয়ে যে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে অনুপমের পরিবার বা অনুপমের মামা, সেই বিষয়টাকে আমাদের শম্ভুনাথ বাবু ভালো চোখে দেখে নাই। এই জন্য বলছে যে একটু আগে যে সম্পর্কটা আপনি তৈরি করেছেন সেটা ছিল ঠাট্টার সম্পর্কটাকে আমার কন্যাকে আপনার ভাগিনার সাথে বিয়ে দেওয়ার মধ্য দিয়ে সেই সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ কন্যাদানে অসম্মতি জানিয়ে শম্ভুনাথ বাবু আলোচ্য উক্তিটি করেছেন। শম্ভুনাথ সেন আলোচ্য উক্তিটি করেছেন। এটা তোমার মনে করো জ্ঞানমূলক অংশ লিখে ফেললা। এবার তুমি ব্যাখ্যায় গিয়ে তাহলে কি লিখতে পারো, এবার ব্যাখ্যায় গিয়ে তুমি তাহলে লিখে ফেললা যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই যে লাইনটা আছে, এই লাইনটা দ্বারা মূলত একটু আগে যে কার্যক্রমটা করেছে সেটার মধ্য দিয়ে অনুপমের মামার যে কার্যক্রমটা ছিল সেই কার্যক্রমের মধ্যে দিয়ে শম্ভুনাথ বাবু বুঝে গেছে যে তারা নিচু মানসিকতা এবং তাদের হাতে আমি আমার কন্যাকে তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই সম্পর্কটাকে স্থায়ী করতে চায় না। এই আলোকে আপনি এটা রিটেনটা লেখার চেষ্টা করবেন। আমরা একটু পরের প্রশ্নটায় যাওয়ার চেষ্টা করব। পরের প্রশ্নটায় কি বলছেন দেখেন, বলছে হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। ওই যে দেখো গল্পের শুরুতে তোমাদেরকে যখন সামাজিক বাস্তবতা বোঝাচ্ছিলাম আমি, সেখানে গিয়ে তোমাদেরকে একটা কথা আমি বলেছি গল্পের শুরুতেই। কি বলেছি? যে পুরুষতান্ত্রিক সমাজটা নারীর কাছে গিয়ে মাথা নত করতে বাধ্য হয়েছে, অর্থাৎ পুরুষতান্ত্রিকতার দম্ভটা জানি কি হয়ে গেছে, ভেঙে গিয়েছে। বলছে হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পুরুষতান্ত্রিক সমাজ নারীর কাছে পরাজয় বরণ করে নিয়েছে, তাহলে দেখো পুরুষতান্ত্রিক সমাজ কি করেছে, নারীর কাছে গিয়ে কি করেছে ভাইয়া, পরাজয় বরণ করে নিয়েছে। এই যে পুরুষতান্ত্রিক সমাজের যে দম্ভটা ছিল, যে কোনো সময়ে নিজের সগর্ব যে চিত্তটা ছিল, সেই সগর্ব চিত্তটা জানি একদম কি হয়ে গেছে, পুরোপুরি ভেঙে গিয়েছে। অর্থাৎ এই যে অনুপম যে আমাদের তার মাতুলকে ছেড়ে বা মামাকে ছেড়ে গিয়ে যখন গিয়ে জায়গা গ্রহণ করেছে কোথায়, কানপুরে গিয়েছে, এবং কানপুরে গিয়ে সে এখন কি করেছে, সে আমাদের শম্ভুনাথ বাবুকে কাছে গিয়ে মাথা হেট করেছে এবং তার কাছে গিয়ে হাত জোর করিয়াছে, এবং সেখান দিয়ে মূলত পুরুষতান্ত্রিক সমাজটা যেন নারীর বাবার কাছে বা নারীর কাছে গিয়ে মাথা নত করলো। এবং শুধু মাথা নত করেই যে ক্ষান্ত হয়েছে এমন না, এখানে দেখো নারী আবার কি বলেছে, যখন সে বলল তখন বিবাহের প্রস্তাব দেওয়া হলো, তখন নারী বলল কি বা কল্যাণী বলল কি, আমি বিবাহ করিব না। কেন বিবাহ করবে না? কারণ মাতৃ আজ্ঞা। তাহলে এই বিষয়টা এখানে মনে রাখবা যে পুরুষতান্ত্রিকতার যে সমাজ ছিল সেই পুরুষতান্ত্রিক সমাজের দম্ভটা ভেঙে গিয়েছে বা নিভে গিয়েছে। আমরা যদি পরের প্রশ্নের দিকে আগাই, বলছে এই তো আমি জায়গা পাইয়াছি। দেখো তো আদতে যদি আমরা বলি যে আদতেও আমাদের অনুপম সাহেব কি কল্যাণের হৃদয়ে জায়গা পেয়েছে নাকি পায় নাই? জায়গা কিন্তু পায় নাই। কারণ দেখো সে বলেছে কি আমি বিবাহ করিব না। কেন করিব না? মাতৃ আজ্ঞা। এরপরে দেখা গিয়েছে আমাদের অনুপম সাহেব সে কি করেছে, মাঝে মাঝে
আমাদের কল্যাণীর আশেপাশে থেকেছে, তার কিছু কিছু কাজ করে দিয়েছে, তাকে একটু সহযোগিতা করেছে এবং সেইটা দিয়ে সে ভেবেছে যে এই তো আমি অন্তত কল্যাণীর কাছাকাছি তো জায়গা পেয়েছি, এইটা দিয়ে বলছে এই তো আমি জায়গা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে নিজের মানসিক শান্তির জন্য আমরা বলতে পারি নিজের মানসিক শান্তির জন্য তিনি আলোচ্য উক্তিটি করেছেন। কি কারণে করেছেন একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখো আদতেও কিন্তু কল্যাণীর হৃদয়ে সে কোনো জায়গা পায় নাই। কল্যাণীর হৃদয়ে কি জায়গা পেয়েছিল? কল্যাণীর হৃদয়ে কিন্তু সে জায়গা পায় না, কারণ কল্যাণী কি বলে দিল যে আমি বিবাহ করিব না। এবার তাইলে মূলত সে যে কল্যাণীর আশেপাশে থাকতেছিল, কল্যাণী কিছু সহযোগিতা করে দিচ্ছিল, কল্যাণীর কাজে কিছুটা সহায়তা করেছে, সেইটার মধ্য দিয়ে সে ভেবেছে কল্যাণীর হৃদয়ে যদি জায়গা নাও পায়, অন্তত কল্যাণীর যে কাছাকাছি থাকতেছি, এই কল্যাণীর কাছাকাছি থাকার বিষয়টাকে সে মূলত প্রকাশ করার চেষ্টা করেছে যে এই তো আমি জায়গা পাইয়াছি। তাহলে এটা তো তার মানসিক শান্তির জন্যই। আমরা পরের প্রশ্নে একটু যাওয়ার চেষ্টা করব। তোমরা একটু আমাকে একটু জানাও তো ভাইয়া, তোমরা যে কমেন্টে একটু জানাবার যে তোমরা বুঝতেছো কিনা ক্লাসটা, বা তোমাদের ক্লাস রিভিউ সম্পর্কে একটু বলো যে তোমাদের কীরকম মনে হচ্ছে যে আসলে রিটেনের জন্য আমরা যেভাবে বলতেছি সেভাবে তোমাদের উপকার হবে কিনা। ওকে, তাহলে সবাই একটু হ্যাঁ কমেন্ট করতেছো সবাই। ওকে, আমরা তাহলে এবার পরের যে জিনিসটা আছে পরের জিনিসটাতে একটু যাওয়ার চেষ্টা করি। পরের প্রশ্নটাতে বলছে, ওগো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। দেখো তো অপরিচিতার পরিচয় আদতেও আমাদের অনুপম কি পেয়েছে নাকি পায় নাই। দেখো যদি তার সাথে বিয়ে হইতো তাইলে হয়তো বা আমাদের কল্যাণী সম্পর্কে আরও বিস্তর ধারণা বা বিস্তর তথ্য আমাদের অনুপমের মধ্যে থাকতো, কিন্তু সে তো তার হৃদয়ে জায়গা পায় নাই। যেহেতু হৃদয়ে জায়গা পায় না, শুধু তার আশেপাশে অবস্থান করছে, তাহলে আদৌ কল্যাণী কী চাচ্ছে বা আদৌ কল্যাণীর মনের মধ্যে কোন সুপ্ত প্রতিভা আছে বা সুপ্ত আশা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের অনুপমের কোনো জ্ঞান নাই। এই জন্য বলছে ওগো অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না, অর্থাৎ কল্যাণীর সুপ্ত আশা আকাঙ্ক্ষা সম্পর্কে, সুপ্ত আকাঙ্ক্ষা বা আমরা যদি বলি কল্যাণীর সুপ্ত পরিচয় বলতে পারি, সুপ্ত পরিচয় সম্পর্কে, কল্যাণীর সুপ্ত পরিচয় সম্পর্কে, কল্যাণীর সুপ্ত পরিচয় সম্পর্কে অজ্ঞাত থাকায় অনুপম আলোচ্য উক্তিটি করেছেন। অনুপম আলোচ্য উক্তিটি করেছেন, অর্থাৎ আদতেও সে কিন্তু কল্যাণীর মনের মধ্যে কী লুকায়িত ছিল সেই সম্পর্কে জানতে পায়নি। এই জন্যই মূলত তিনি উক্তিটা করেছেন যে ওগো অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কারণ শেষ পর্যন্ত যেহেতু তাদের মিলন হয় নাই, এই জন্য সে আসলে তাদের পরিচয়টা পায় নাই। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন মোটামুটি একটু শেষ। আমি তোমাদেরকে একটু এখান থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করব। দেখো এখান থেকে একটা প্রশ্ন আছে, এখান থেকে হয়, আমি একটু এইটা মুছে দিয়ে সে প্রশ্নটা একটু লেখার চেষ্টা করছি। যে প্রশ্নটা এখান থেকে হয় সেটা হচ্ছে অনুপম ও কল্যাণীর মাতৃ আজ্ঞা। অনুপম ও কল্যাণীর মাতৃ আজ্ঞার স্বরূপ আলোচনা করতে বলে। মাতৃ আজ্ঞা, এই যে এখন প্রশ্নটা করে, এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখব যে অনুপমের মাতৃ আজ্ঞা কোনটা আর কল্যাণীর মাতৃ আজ্ঞা কোনটা। মনে রাখবা অনুপমের মাতৃ আজ্ঞা হচ্ছে ন্যায় অন্যায় বিচার বিবেচনা না করে। আবারও বলছি, অনুপমের মাতৃ আজ্ঞা হলো ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ না করে মা এবং মামার কথা মতো চলা, যা তাকে ব্যক্তিত্বহীন করে তোলে, যা তাকে কী করে তোলে? ব্যক্তিত্বহীন। তাহলে বলেছি অনুপমের মাতৃ আজ্ঞা হলো ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ না করে মা এবং মামার কথা মতো চলা, যা তাকে কী করে তোলে? ব্যক্তিত্বহীন করে তোলে। অন্যদিকে কল্যাণীর যে মাতৃ আজ্ঞা, কল্যাণীর মাতৃ আজ্ঞা হলো দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা, যা তার
বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। তাহলে দেশমাতৃকার সেবায় নিয়োজিত এবং যা তার কি করে ভাইয়া বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে, বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে, বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। দেখো এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্য দিয়ে মূলত আমরা দুইজনের মাতৃ আজ্ঞা যে ভিন্ন সেটা প্রকাশ করলাম। দেখো এই পুরো ক্লাসে আমরা চেষ্টা করেছি কয়েকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার, কারণ আমাদের পক্ষে কিন্তু এই অনলাইনের মাধ্যম দিয়ে তোমার পুরো বইয়ের বা প্রতিটা লাইনের ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এখন এভাবে কোন লাইনটার দ্বারা কি বোঝাইছে এইটা সম্পর্কে যদি তুমি জানতে চাও যে কোন লাইনের ব্যাখ্যাটা কি হবে, তাহলে অবশ্যই এই যে বইটা দেখতে পাচ্ছ যে স্বপ্নশিরি, এই স্বপ্নশিরি বইটা তোমার সাথে রাখতে হবে। এখন তুমি যদি এই প্রতিটা লাইনের ব্যাখ্যা জানতে চাও, তুমি বাজারে কোনো বই এই প্রতিটা লাইনের এভাবে ব্যাখ্যা পাবা না, একটাই বই পাবা, সেটা হচ্ছে স্বপ্নশিরি বই। এই স্বপ্নশিরি বইয়ের আলোকে যদি তুমি নিজের যাচাই করতে পারো, নিজের জন্য লিখিত অংশের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো, সেই লিখিত অংশের প্রস্তুতিটা তোমার কখনোই বৃথা যাবে না। দেখো মনে রাখবা, বই কেনার পরে কেউ কখনো দেউলিয়া হয় নাই। তাইলে এমন হতেই পারে যে তুমি এই 500 টাকা বা 1000 টাকা যেটাই খরচ করতেছো বইয়ের পেছনে, এই বইয়ের কেনার কারণে যে তুমি দেউলিয়া হবা, বিষয়টা কিন্তু এমন না। বরং দেখো এখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য যে ভালো বিষয়গুলো আছে, যে টপিকগুলো আছে, সেটা সম্পর্কে প্রস্তুতি নিতে পারবা। আমরা আশা করব তোমরা এই যেভাবে আমরা ব্যাখ্যাগুলো লিখলাম সেটার আলোকে পরবর্তী যে লাইনগুলো আছে বা পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে সেটার ব্যাখ্যা করার চেষ্টা করবা। আমরা একটু এইটার ব্যাকরণ অংশের কয়েকটা বিষয় আছে, একটু সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রতিটা গদ্য রিলেটেডই এই ব্যাকরণ অংশগুলো আলোচনা দেয়াই থাকে, আমরা সেখান থেকে একটু আলোচনা করছি। দেখো পর্যন্ত, এই পর্যন্ত শব্দটার সন্ধি বিচ্ছেদ। দেখো এখানে একটা জ আছে, আমরা জানি জ বা জ ফলা থাকলে তার পরিবর্তে কি হয় ভাইয়া, রস্যইকার হয়। তাহলে সেই অনুযায়ী এটা যদি বিচ্ছেদ করি তাহলে আমরা বলবো পরি যোগ অন্ত, পরি যোগ অন্ত। সংসার, সংসার দেখো মাঝখানে অনুস্বার আছে, আমরা জানি যদি 5 নাম্বার ধ্বনিগুলো থাকে বর্গীয় বা অনুস্বার থাকে তার পরিবর্তে কি হয় ভাইয়া, ম হয়। তার এখান থেকে সংসারটাকেও যদি বিশ্লেষণ করা যায় তাহলে পাবো সম যোগ সার, সম যোগ সার। একইভাবে দেখো দৃষ্টি যেটা আছে, দৃষ্টি, এবার এই দৃষ্টি থেকে যদি দেখো শেষে গিয়ে ট আছে, তাহলে যুক্ত ব্যঞ্জনের শেষে যদি ট থাকে আমরা জানি সাধারণত ট এর পরিবর্তে কি হয়, ত হয়। তাহলে আমরা এখানে যদি বিচ্ছেদটা করি আমরা পাবো দৃশ যোগ তি। সর্বাঙ্গ, সর্বাঙ্গকে ভাঙলে এই যে আকার আছে যেহেতু আকারের নিয়ম দেওয়া হবে সর্ব যোগ অঙ্গ। পরিষ্কার, মূর্ধন্য ষ আছে, তাহলে মূর্ধন্য ষের পরিবর্তে কি দিতে হবে, বিসর্গ দিতে হবে। তোমরা বিসর্গ সন্ধি নিয়মে পড়েছো, তাহলে পরি বিসর্গ যোগ কার। পরীক্ষা, এই যে দীর্ঘইকারের নিয়ম যেটা আছে সেই দীর্ঘইকার নিয়ম অনুযায়ী আমরা যদি যাওয়ার চেষ্টা করি, পরীক্ষাকে ভাঙলে আমরা পাবো পরি যোগ ইক্ষা, পরিযোগ কি পাচ্ছি, ইক্ষা। এরপর একটা আছে তৃষ্ণার্ত, তৃষ্ণার্তকে যদি বিশ্লেষণ করা যায় আমরা পাবো তৃষ্ণা, এই যে আর যেহেতু আছে আর থাকলে রি হয়, তাহলে তৃষ্ণা যোগ ঋত। মহার্ঘ, মহার্ঘকে ভাঙলে দেখো আকার আছে, আকারের নিয়ম কি, আকার বা অ দুইটা মিলে, তাহলে মহাযোগ অর্ঘ, মহাযোগ কি হবে, অর্ঘ, মহাযোগ অর্ঘ। একইভাবে আমরা যদি ডান পাশের শব্দগুলোকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, রেপ আছে, রেপ উঠে যাবে, তার পরিবর্তে কী হবে, বিসর্গ, তাহলে আসি বিসর্গ যোগ বাদ। অত্যন্ত, জফলা আছে, জফলা পরিবর্তে রস্যইকার, তাহলে অতি যোগ অন্ত। একইভাবে পরিচ্ছন্ন, চয়ে ছ থাকলে, চয়ে ছ থাকলে আমরা বলেছি অনেক নিয়ম হতে পারে, 3টা নিয়ম ঘটে। একটা চটা লোপ পায়, একটা বলেছি চয়ের পরিবর্তে খণ্ডতা বা দ বসতে পারে, এবং আরেকটা বলেছি ছয়ের পরিবর্তে আবার তালব বসা হবে। তাহলে এখানে দেখো এখানে শুধু চটা লোপ দিলেই হয়ে যাচ্ছে, পরি যোগ ছন্ন। আশ্চর্য কি হবে, আ যোগ চর্য। এবার সন্ধান, সন্ধানে কি হচ্ছে, সম যোগ ধান। সঙ্গীত, সম যোগ গীত। অনুস্বার আছে যেহেতু অনুস্বার, এই জন্য প্রত্যেক কী হবে, প্রতি যোগ এক। আর উদ্যোগে জফলা যেহেতু আছে তাহলে কী হবে, দেখো এখানে উদ্যোগের যে বিষয়টা আসবে, উদ্যোগে দ আছে, দর পরিবর্তে ত আসবে, খণ্ডতা আসবে, অর্থাৎ উদ যোগ যোগ।
দেখো এই বিষয়গুলোর আলোকে মূলত তুমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবা। এবার এই পুরো ক্লাসটার আলোকে, পুরো অপরিচিতার আলোকে আমি তোমাদের একটা মডেল টেস্ট নিই। তোমরা একটু এই মডেল টেস্টটা আমার উত্তর দেওয়ার চেষ্টা করবা। এই মডেল টেস্টের মধ্য দিয়ে আমরা মূলত আজকের যে ক্লাসটা আছে, যে লাইভ ক্লাসটা চলছে, এই লাইভ ক্লাসটা আমরা শেষ করার চেষ্টা করব। তোমরা একটু আমাকে বলবা, প্রশ্নটা আমি করি এখানে, আচ্ছা এর আগে ইটাতে করি, তাহলে ফাঁকা জায়গা আছে তো তোমাদের জন্য সুবিধা হবে। এই জায়গাটাতে আমরা প্রশ্নটা করে ফেলি। পুরো গল্প তো আমরা দেখেছি যে যৌতুক প্রথা নিয়ে কথা বলা হয়েছে, সমাজের কুসংস্কার নিয়ে কথা বলা হয়েছে। এর পাশাপাশি এখান থেকে যদি একটা প্রশ্ন করা হয় তোমাদেরকে, ভাইয়া দেখো প্রশ্নটা এমন যদি করি যে প্রশ্ন মডেল টেস্ট, অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ কোনটি? অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার, তাহলে বলেছি অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ কোনটি? আচ্ছা তোমরা অনেকেই অলরেডি কমেন্ট করতেছো যে যৌতুক। আমি আগে অপশনটা দেই ভাইয়া, অপশন দেওয়ার পরে তুমি কমেন্ট করিও আবার, ঠিক আছে? তাহলে বলছে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ কি? তাহলে অপশনগুলো একটু দেখো। 1 নম্বরে হচ্ছে মামার লোভ, 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে যৌতুক, 3 নম্বর হচ্ছে অনুপমের ঔচিত্যবোধের অভাব। অনুপমের ঔচিত্যবোধের অভাব। ওকে, দেখো এবার তোমরা যারা কমেন্ট করেছো, অনেকে দেখতেছি তোমরা কি করতেছো, কমেন্টটা চেঞ্জ করে ফেলেছো। দেখো তাহলে বলেছি অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার কারণ কি? এখানে যে 3টা বিষয় আছে ভাইয়া, 3টাই কারণ, কিন্তু বলেছে বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ কোনটি। তার মানে 3টা থেকে তো আমি 3টা দাগাতে পারবো না, আমাকে যে কোনো একটা দাগাইতে হবে। তাহলে একটু বোঝো, যৌতুক দেওয়ার পরেও বিয়েটা হচ্ছিল নাকি হচ্ছিল না? হচ্ছিল, যেহেতু তার বাবা শম্ভুনাথ সেন তো যৌতুক দিতে চেয়েছে, যৌতুক দেওয়ার পরেও কিন্তু বিয়েটা হচ্ছিল। সেকেন্ড বিষয়টা দেখো, মামার লোভ, এটাও একটা কারণ, হ্যাঁ কারণ ঠিক আছে, কিন্তু তারপরেও দেখো সে জানতো, সে বলেছে যখন মামা গহনা পরখ করতে চাচ্ছে তখন কিন্তু সে বুঝে গেছে শম্ভুনাথ সেন যে অনুপমের মামা লোভী। সে এবার কি করেছে, সে অনুপমকে গিয়ে জিজ্ঞাসা করেছে, সে একবার পরখ করার চেষ্টা করেছে, যার হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিচ্ছি দেখি সেই ছেলেটা কি বলে। তখন অনুপমকে গিয়ে বলল যে তোমার মামা তো এমন গহনা পরখ করতে চাচ্ছে, তুমি কি বলো? তখন অনুপমকে কিছু বলেছিল? অনুপম কী ছিল, মুখটা চুপ করেছিল, মুখ বন্ধ করেছিল, কোনো কথা বলে নাই। তাহলে একটু ভালো করে বোঝো, তার কিন্তু ওই সময় উচিত ছিল কথা বলা। আমরা যে একটু আগে তোমাদের একটা বলেছি ক্লাসের শুরুতে, নিরুপমা গল্পে, নিরুপমার বিয়ে দেনা পাওনা গল্পে, নিরুপমার যখন বিয়ে ভেঙে যাচ্ছিল এই যৌতুক না দেওয়ার কারণে, তখন কি হলো, এই নিরুপমার যে হাজব্যান্ড সে এসে কি বলতেছে দেনা পাওনার হিসাব জানি না, বিবাহ করতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। এই কথাটা যখন বলেছিল তার বিয়েটা হয়েছিল। ঠিক একইভাবে এখানে অনুপমের উচিত ছিল বলা যে গহনার হিসাব জানি না, বিবাহ করতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। এই কথাটা যদি বেটা বলতে পারতো তাহলে তো তার বিয়েটা হয়ে যেত। এই কথাটা যে সময় বলা উচিত ছিল সেই সময় কিন্তু বলতে পারে নাই। তার মানে যে সময়ে যে কথাটা বলতে হয় সেটাকে বলে ঔচিত্যবোধ। অনুপমের মধ্যে সেই ঔচিত্যবোধটা ছিল না। তাহলে উত্তরটা হবে কি, অনুপমের ঔচিত্যবোধের অভাব। আমি আবারও বলছি, এই 3টাই কিন্তু অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার কারণ, কিন্তু যদি 3টাই অপশনে থাকে 3টার মধ্য থেকে ভাইয়া দাগাইতে হবে কোনটা? অনুপমের ঔচিত্যবোধের অভাব হচ্ছে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার একমাত্র কারণ। আশা করছি তোমরা ক্লাসটা বুঝেছো এবং ক্লাসটা এনজয় করেছো। আমরা আরও আশা করব যে তোমরা এইভাবে প্রতিটা লাইনের ব্যাখ্যা লেখার জন্য হলেও, যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে ভালো করার জন্য হলেও নিজেরা এবং নিজের যে ফ্রেন্ড সার্কেল আছে বা জুনিয়র আছে তাদের সবাইকে নিয়ে তোমরা অন্তত স্বপ্নশ্রী বইটা নিজের টেবিলে রাখার চেষ্টা করবা। সেই পর্যন্ত হয়তোবা আবারও কোনো একটা টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে, খুব নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। আমরা চেষ্টা করব সেখানে নতুন আরেকটা টপিকের উপরে তোমাদের কিছু বিশ্লেষণ দেওয়ার জন্য, এবং সেই আলোকে তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।